কাটাবাড়ি গারো পাহাড়। অনেক সময় আমরা কল্পনাও করতে পারি না এত অপরূপ ও অচেনা সৌন্দর্য লুকিয়ে রয়েছে একেবারে আমাদের পাশেই। পাহাড় যতই সুন্দর দেখাক, কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে আপনার ফুলটা ফুটে আছে, এই ফুলটাই কিন্তু পাহাড়ের সৌন্দর্য এই সময় আরো অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে। কি যেন একটা নাম বলছে আলী ভাই এই ফুলের। আলী ভাই, কি বেশ একটা নাম বলছিলেন এই ফুলের? এটা হলো মটকা ফুল। মটকা ফুল মানে জঙ্গলি ফুল পাহাড়ের মধ্যে ফুটে রয়েছে, তার আবার একটা নামও রয়েছে সুন্দর, মটকা ফুল। হ্যাঁ, টিলার ওপরে এখানে গারো আদিবাসীদের গ্রামটিও খুবই সুন্দর। মাটির ঘরগুলো খুবই নান্দনিক, যার চারপাশে নানান ফুলের সমাহার যেন এই পাহাড়ি গ্রামটিকে আরো বিশেষ করে তুলেছে। আমার জীবনে আমি এই বাসর ফুল এই প্রথমই দর্শক দেখলাম, এর আগে কখনো আমি এই ফুলকে দেখিনি। আর এই ফুলের যে সৌন্দর্য সত্যি মানে দেখার মতো, একেবারে মানে মুগ্ধ হয়ে গেছি আমি এই বাসর ফুল দেখে। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়ি গারো পাহাড় থেকে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমাদের এই গারো পাহাড়ে আসার তেমন কোনো উদ্দেশ্য ছিল না। মূলত কাটাবাড়ি যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা একটি গারো আদিবাসীদের গ্রাম, এবং এই গারো আদিবাসীদের গ্রামটা খুবই নান্দনিক। ওখানে মাটির সুন্দর সুন্দর ঘর রয়েছে, এবং গারোদের যে জীবন বৈচিত্র্য সেটা আমরা এই গ্রামটায় লক্ষ্য করেছি। কিন্তু তার আগে মূলত এই কাটাবাড়ির পেছনে আসার পর দেখছি এখানে যে পাহাড়ের অপরূপ সৌন্দর্য, তো ভাবলাম আপনাদেরকে একটু এই পাহাড়ের প্রকৃতি এই সময়কার না দেখিয়ে গেলে তো ভিডিওটা ঠিক জমে না, নাকি আলী ভাই? তো দর্শক, গারো পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বে আমরা আপনাদেরকে কাটাবাড়ি গ্রামে গারো আদিবাসীদের জীবন বৈচিত্র্য দেখানোর পাশাপাশি দেখাবো গারো পাহাড়ের শীতকালীন যে রূপবৈচিত্র্য সেই রূপবৈচিত্র্য। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। কাটাবাড়ির গারো পাহাড় অনেক বিস্তৃত, টিলার পর টিলা একটি যেন আরেকটির পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখানে মানুষের আনাগোনা কম, প্রকৃতি তার রূপ রস গন্ধ নিয়ে নিজের মতন করে বেঁচে আছে। এই তীব্র শীতেও এখানে ফুটে আছে হরেক জঙ্গলি ফুল, যার ভেতর মটকা ফুল ছিল দেখার মতো সুন্দর, পুরো পাহাড় জুড়ে ফুটে আছে। প্রিয় দর্শক, পাহাড় যতই সুন্দর দেখাক, কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে আপনার ফুলটা ফুটে আছে, এই ফুলটাই কিন্তু পাহাড়ের সৌন্দর্য এই সময় আরো অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে। কি যেন একটা নাম বলছে আলী ভাই এই ফুলের। আলী ভাই, কি বেশ একটা নাম বলছিলেন এই ফুলের? এটা হলো মটকা ফুল। মটকা ফুল মানে জঙ্গলি ফুল পাহাড়ের মধ্যে ফুটে রয়েছে, তার আবার একটা নামও রয়েছে সুন্দর, মটকা ফুল। হ্যাঁ, এটা হলো মটকা নাম রাখছে কারণ এই যে এটা না মট করে ভেঙে যায়। হ্যাঁ, মট করে ভাঙলে মট করে ভেঙে যায়, এজন্যই মূলত এটার নাম হলো মটকা ফুল। তার জন্য নাকি নাম দিয়েছে মটকা ফুল। ভাই, কোনো ঘ্রাণ আছে এই ফুলের? প্রত্যেকটা ফুলের নিজস্ব একটু ঘ্রাণ আছে, কোনোটা একটু কম, কিন্তু কোনোটা এটাতে বেশি। তো আমি কোনো ঘ্রাণই পাচ্ছি না ভাই, হালকা আছে, কোনো ঘ্রাণই পাচ্ছি না, কিন্তু দেখতে মানে খুবই অদ্ভুত। একটু কাছে থেকে দেখাই এই ফুলটা অদ্ভুত কেন। দেখুন, ফুলটা ফুটেছে উপর দিয়ে, কি সুন্দর একটা ছোট 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 এর ফুলের যে পরাগ, সেই পরাগ এখানে রয়েছে, খুবই ভালো, খুবই নান্দনিক। ভাই, পাহাড় তো এখনো আমাদের বাংলাদেশের ভেতরে অনেক রয়েছে, এইদিকে যদিও আমাদের আয়নাল ভাইও রয়েছে। আমরা তো গ্রামে যাব ভাই, কাটাবাড়িতে, তাই না? গারো আদিবাসীদের জীবন বৈচিত্র্য দেখাবো। তো এইখানের যে বৈচিত্র্য আর একটু সামনে গিয়ে দেখতে ইচ্ছে করছে। অবশ্যই অবশ্যই, চলেন।
চলেন একটু হাঁটি ভাই। একদম এত সুন্দর জায়গা, এটা ছেড়ে যেতে তো কোনোভাবেই মানে মন মনই চাচ্ছে চাইছে না। আলী ভাই, আপনি তো ভাই জীবনে অনেকবার পাহাড়ে ঘুরেছেন। আমাদের এই বিশেষ করে আমরা যখন এই ভিডিও করতে শুরু করেছি তারপর থেকে, অবশ্যই। মানে বিশেষ পোড়ামাটির বাসি চ্যানেলটা শুরু করার পর থেকে, তাই না? একদম আচ্ছা, পাহাড়ের যে একটা আলাদা সৌন্দর্য আছে, এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম একদম হ্যাঁ, এই যে এখন যে একটা সৌন্দর্য আছে এটা কিন্তু অন্যরকম। আবার এই যে ছোট ছোট এই গাছগুলো যখন একটু বড় হবে হ্যাঁ, তখন যে সৌন্দর্যটা দেখা যাবে ওইটার কিন্তু উপভোগ অন্যরকম থাকে, তাই না? মানে পাহাড়ে একটা বৈচিত্র্য আছে। বৈচিত্র্য আছে না? একদম সবসময় একটা বৈচিত্র্য থাকে। আর সবচাইতে বিষয়টা হচ্ছে কি, উঁচুতে উঠলে নিজের মনটাও যেন অনেকটা অনেক উদার হয়ে বিশাল যায়, হয়ে যায়, একদম উদার হয়ে বিশাল। যায়, তাই না? একদম। আর যখন দেখা যায় যে না আমার চাইতেও বেশি উঁচু, তখন মনে হয় যে আসলেই তো আমরা যতটা ভাবি নিজেকে উঁচু, ঠিক ততটা আমরা উঁচু নই। না। আমাদের চাইতেও বিশাল বুক নিয়ে পাহাড় এখানে দাঁড়িয়ে আছে। একদম, একদম। দর্শক, আলী ভাই বলছে রাস্তাই তো শেষ হচ্ছে না, যত এগোচ্ছি সামনে দেখি ততই পাহাড়। মানে পাহাড় দেখতে এবং এখান থেকে হাঁটতে এত ভালো লাগছে, মানে থামতেও ইচ্ছে করছে না। মানে যতটা রাস্তা আছে ততটাই আর কি যেতে মন চাইছে। তো এখান থেকে আপনাদেরকে একটুখানি দেখাবো। দেখুন কি সুন্দর লাগছে এখানে আপনার দৃশ্যগুলো দেখুন। এই যে এখান থেকে উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে রয়েছে, এখানে বোধহয় এই যে গাছ কাটছে, গাছ কাটার পর এখান থেকে মানে আপনার এই যে খড়ি টড়ি সংগ্রহ করে পরে আগুন জ্বালিয়ে এই অংশটাতে দেখছি পুড়িয়েছে। কেন পুড়িয়েছে আমরা ঠিক জানি না, তবে এখানে মানুষজন আসে যার কারণে বোধহয় পোড়ায়। আর এই যে এই গাছগুলো সম্ভবত কাটে, এগুলো লিজ দিয়ে কাটে, মানে হ্যাঁ, হ্যাঁ, যারা কেনে তারা লিজে নেয় এবং সেই পাহাড়ের থেকে গাছ সংগ্রহ করে এগুলো আবার বিক্রি করে। সত্যি কথা বলতে কি দর্শক, এই মুহূর্তে এই পাহাড়ের উপরে পাহাড়ের যে সৌন্দর্য সেটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে। আলী ভাই, আপনি একটু এই পাশে আসেন, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, রূপের বড়াই একমাত্র মানুষ ছাড়া কি অন্য কেউ করে? না, হ্যাঁ, করে না। পৃথিবীতে রূপের বড়াই শুধুমাত্র এক মানুষই করে। মানসিক কিন্তু আসলে প্রকৃতির যে রূপ এবং তার যে সৌন্দর্য এবং তার যে বৈচিত্র্য, এই রূপ যখন আমরা দেখি তখন ওই অহংকারী মানুষগুলোকে আমাদের খুব ক্ষুদ্র মনে হয়। ক্ষুদ্র মন, হ্যাঁ, একদম, ক্ষুদ্র মনে হয়ে যায় না? একেবারে। আর এই যে পাহাড়, আপনারা ভাবুন এত সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু রূপের বড়াই তার নেই, তার মধ্যে কোনো অহংকার নেই, একেবারে নির্মল। হ্যাঁ, এবং এ কারণেই আমি বলবো যে পাহাড়ের এবং প্রকৃতির যে রূপ, সেই রূপটা দেখলেও মানুষের মনের ভেতরে ভাই একটা শান্তি চলে আসে। আমি জানি না আলী ভাই আমার কথাটা আমি ঠিক বললাম না, কিনা, না, 100% কিন্তু এটা কিন্তু আমি right. উপলব্ধি থেকে বললাম না, ভাই। এটা হ্যাঁ? আসলে পাহাড়ে না আসলে কিন্তু এই জিনিসটা উপভোগ করা যায় না। উপভোগ করা যায় না। আর তখনই মনে হয় যে এইসব রূপ মানে আপনার অহংকার, এই বড়াই এবং নিজেকে অনেক সুন্দর মনে করা, এগুলো যে কত ঠুনকো বিষয়, তাই না ভাই? দেখতে দেখতে কিন্তু দর্শক আমরা পাহাড়ের অনেক ভেতরে চলে এসেছি এবং যতই যাচ্ছি ততই পাহাড়কে উপলব্ধি করছি, পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের নান্দনিকতা দেখে মুগ্ধ হচ্ছি। এইখানে আমাদের দুই সাথী এসে কি যেন খাচ্ছে, আর খেতে খেতে বলছে কি ভালো লাগছে, কি ভালো লাগছে, কি মজা করে খাচ্ছে। মানে আমার এই দুজনকে এখন দেখে মনে হচ্ছে তারা যেন 8-10 বছরের শিশু, কিশোর বয়সে রয়েছে, পাহাড়ের মধ্যে এসে কি এটা বড়ই, এই পাহাড়ি বড়ই পেয়ে তারা কুটকুট কুটকুট করে খেয়েই যাচ্ছে। আপনিও খেয়ে দেখেন না। আমি তো খাবোই, আমি একটু খেয়ে দেখি। আমাকে কিন্তু অফার করলো আলী ভাই ওই পাহাড়ি বড়ই খাওয়ার জন্য। কাঁচা কাঁচা তো দেখা যায়। খুব মিষ্টি খাই দেন। হ্যাঁ, এই পাকা। ওরে বাবা রে, মুখের চারপাশটা আমার চিল্লা ধরছে। আর এরা যেভাবে মানে বাচ্চাদের মতো খাচ্ছে, আমি না ভাবলাম যে কত মিষ্টি এই বড়ই, কিন্তু অ্যাকচুয়াল টক। বিরাট চুক্কা। যতই বলেন চুক্কা লাগুক কিংবা হালকা মিষ্টি লাগুক, কিন্তু এই পাহাড়ে উঠে এই পাহাড়ি বড়ই খাওয়ার যে উপলব্ধিটা দর্শক, এইটা যদি আপনারা এরকম গারো পাহাড়ে না আসেন, পাওয়া হ্যাঁ, যাবে না। এটা কখনোই উপলব্ধি করতে পারবেন না। এক অন্য রকমের জীবনের উপলব্ধি, অন্য রকমের মজা,
অন্যরকমকে একবার জীবনকে জানা, মনে হয় যেন শৈশবে ফিরে এসেছি দর্শক। ঠিক শৈশবেও এভাবেই আমরা পথে ঘাটে জঙ্গলে যা দেখতাম তাই কিন্তু কুটকুট করে খেয়ে ফেলতাম ইঁদুরের মতো, নাকি আলী ভাই? দারুণ দারুণ লাগলো। বন্ধুরা, আমরা কিন্তু এখন একেবারে সর্বোচ্চ চূড়ায় রয়েছি গারো পাহাড়ের, এবং এইখানে যেখানে আমরা এসি এখান থেকে আরও যাওয়া যায়। এইদিকে রাস্তা রয়েছে, এদিক দিয়ে নেমে ওই নিচ দিয়ে রাস্তা রয়েছে, ওই পাহাড়ের বিভিন্ন জায়গায় যাওয়া যায়, কারণ এখানে মানুষ আসে এই গারো পাহাড়ের ভেতরে, এবং এখান থেকে আপনার বিভিন্ন রকমের কাঠ খড়ি আরও নানান রসদ তারা সংগ্রহ করে। কিন্তু আমরা আর যাব না, এখান থেকে আপনাদেরকে পুরো পাহাড়ের যে সৌন্দর্য সেটা দেখিয়ে আমরা এখান থেকে চলে যাব। আমরা যাব গ্রামে, কাটাবাড়ি গ্রামে। গারো আদিবাসীদের কিন্তু বেশ সুন্দর মাটির ঘর একদম। গারো পাহাড়ের টিলায় একটি নির্মল গারো আদিবাসীদের গ্রাম এই কাটাবাড়ি। মাটির ঘর, চারপাশে ফুলে ভরা উঠোন। গারোদের বাড়িঘর এমনিতেই খুবই নান্দনিক হয়। এখানে সৌন্দর্য আলাদা করে সাজাতে হয় না, গারোদের জীবনটাই যেন এখানে সাজানো। টিলার উপরে ওঠার সাথে সাথে এই কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে উঠলো, আর আলী ভাই কেঁপে গেছে। আমি পাহাড়ি অঞ্চলে আসলে আমার সবচেয়ে এই জিনিসটাই সবচেয়ে ভয় বেশি একদম। আর দর্শক, আমরা কিন্তু কাটাবাড়ি গ্রামের যে প্রথম বাড়িটা সেই বাড়িতে এসেছি। আর দেখুন গ্রামের যে নান্দনিকতা, কি অপূর্ব সুন্দর। মাটির ঘর, গাছপালা দেখলেই মানে একদম মন ভরে যায়। এই যে আলী ভাই দাঁড়িয়ে আছে একটা সামনে মাটির ঘর, খুবই সুন্দর। মাটির ঘর, মাটির মানুষ, সব কিছু এই পাহাড়ে আসলে একদম মিলেমিশে একাকার হয়ে যায়। এবং এখানে আমি লক্ষ্য করছি এই গারো আদিবাসীদের গ্রামে তারা কিন্তু বিভিন্ন রকমের ফসলেরও উৎপাদন করেন। এখানে দেখুন এই যে কি চমৎকার লাউ গাছ হয়েছে, আর এখান থেকে কবুতর তারা কিন্তু তাদের দানা খুঁজে নিচ্ছে। আর একটা অদ্ভুত বিষয় কি জানেন দর্শক, এই ধরনের পাহাড়ি গ্রামে আমরা যখন আসি তখন আমরা দেখতে পাই এই যে এখানকার যে প্রত্যেকটা বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়ির উঠোনে খুব সুন্দর ফুল ফুটে থাকে, এবং তারা কিন্তু মানে ফুল খুব ভালোবাসে, এবং এই ফুল এবং মাটির ঘর এই আদিবাসী গ্রামগুলোকে অনেক বেশি নান্দনিক করে তোলে। আর দর্শক, গারোরা নিজেদেরকে মান্দি বলে পরিচয় দিতে পছন্দ করে। আমরা জেনেছি মান্দি শব্দের অর্থ হচ্ছে মানুষ। খ্রিস্টান ধর্ম তারা পালন করলেও তাদের ভেতরে কিন্তু রয়েছে এক অদ্ভুত মানবিকতা বোধ, এবং সেই মানবিকতা বোধ আমরা যখন এই ধরনের গ্রামগুলোতে আসি তখন কিন্তু দেখতে পাই। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা একটা গারো বাড়িতে এসেছি। তো আমার এখানে দেখলাম যে এক দিদি তার বাচ্চাকে নিয়ে খেলছে। আমার একটা কথা জানতে ইচ্ছে করলো তাদের কাছে। অ্যাকচুয়াল আমি মানে অনেক গারোদেরকে জিজ্ঞেস করেছি, তারা আবার নিজেদেরকে মান্দিও বলে, তাই না দিদি? মান্দি। আচ্ছা আচ্ছা, মান্দি কেন বলেন দিদি আপনারা? দিদি হাসছে। মানে অনেকেই দেখছি যে বলে তাদের নিজেদেরকে মান্দি বলে পরিচয় দিতে পছন্দ করে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো মান্দি কেন বলে এটা জানেন না দিদি? এটা আমাদের আদিকাল থেকে বলে আসছে, যে এর জন্য আমরাও আচ্ছা আচ্ছা। ও, আর আপনাদের ভাষা তো আচিক ভাষা, তাই না দিদি? আচিক ভাষা। আচিক ভাষা। আপনারা কি এই গ্রামের মধ্যে যখন থাকেন নিজেদের মধ্যে ওই
আচিক ভাষায় কথা বলেন? হ্যাঁ, আমরা আচিক ভাষায় কথা বলি। আপনি কেমন আছেন এই কথাটা আচিক ভাষায় কি বলে? না নামি দঙ্গা মা এরকম। আচ্ছা, নানা মিডঙ্গা। না নামি দঙ্গা মা। আমার দ্বারা হবে না দিদি এই ভাষা বলা। আমার কাছে খুব কঠিন লাগলো। এটা দিদি আপনার বাচ্চা? হ্যাঁ, ছেলে? মেয়ে মেয়ে? নাম কি? রিয়া। রিয়া। এ তো বাঙালিদের মতো নাম রাখছেন দেখা যায়। আমাদের বাসায় এইটা বলে রিয়া মানে কি যাওয়ার কি। ও আচ্ছা, যাওয়া। রিয়া। আচ্ছা আচ্ছা, তার মানে ওইটা গারো ভাষারই অর্থ আপনারা ব্যবহার করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদির সাথে কথা বলতে বলতে দর্শক, এখানে একটা বাড়িতে আমার চোখের সামনে এক অদ্ভুত ফুল মানে চোখে পড়লো, যেটা দেখে আমি তো মানে ভীষণভাবে মুগ্ধ হয়েছি। এবং এখানে দেখছি কিছু পাখি এসে এই ফুলের থেকে মানে আপনার মধু সংগ্রহ করে খাচ্ছে। তো আমি তখন ওই দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি এই ফুলটার নাম কি? দিদি বলল এটা বাসর ফুল, মানে ঘরের সামনে তারা কিন্তু এই ফুল গাছটা লাগিয়েছে। আমার জীবনে আমি এই বাসর ফুল এই প্রথমেই দর্শক দেখলাম, এর আগে কখনো আমি এই ফুলকে দেখিনি। আর এই ফুলের যে সৌন্দর্য সত্যি মানে দেখার মতো, একেবারে মানে মুগ্ধ হয়ে গেছি আমি এই বাসর ফুল দেখে। বাসর ফুল বলার কারণ হচ্ছে দর্শক, বিয়ের পরে বাসর ঘরে যেভাবে আপনার বাসর ঘরটাকে সাজায় সেইভাবে কিন্তু এখানে মানে এই যে দেখুন এই ফুলগুলো কিন্তু সেজে আছে, মানে সত্যি মুগ্ধকর। আবার কেউ কেউ বললো যে এটাকে আবার বাঁশরি ফুলও বলে। আসলে সত্যি বলছি, পাহাড়ি আদিবাসীদের যে মানে নান্দনিকতা, তাদের যে জীবন বৈচিত্র্য, সত্যি মানে এটা দেখলে মন ভরে যায়। সত্যি তারা অদ্ভুত, সত্যি তারা খুব সুন্দর জীবনযাপন করে, দেখার মতো ভাই। যতই আসি আপনি কি বাসর ভালো ঘরে লাগে। ঢুকে গেছেন already? ফুল আছে, বাসন নাই। বাসর ফুল এটাই বাসর ফুল। দুঃখের জীবন আলী ভাইয়ের, ফুল আছে বাসন নাই। কাটাবাড়িতে এসে আজ এক ভিন্ন অভিজ্ঞতা হলো। প্রত্যক্ষ করলাম গারোদের একটি পার্বণ। তারাও মানত করে, সেই মানত অনুযায়ী আয়োজন ছিল ৮ বছরের একটি শূকর খাওয়া দাওয়ার। দেখে ভালো লেগেছে। গারোরা রান্নায় তেল মশলা খুবই কম ব্যবহার করে। খাবারগুলো স্বাস্থ্যসম্মত, সহজ আর প্রকৃতি নির্ভর ছিল। তাদের ঐতিহ্যবাহী পানীয় চু, সংস্কৃতির সাথে তাদের জীবনের সম্পর্ক এখানে গভীর। দিদি, কি উৎসব ছিল আপনাদের? ওই আমার দাদা রইলো কি ওই চারটা বাচ্চা, হ্যাঁ। চারটা বাচ্চা যখন কেউ নার্সিং কমপ্লিট, কেউ আইএ পাস করলো, ওই সব কিছু মিলে একটা মানত ছিল আর কি। তোমার আচ্ছা। বাবার পাশে বাসা এটা? আচ্ছা, আপনারাও মানত করেন? বড় ভাইয়ের বাইরে। মানত করেন আপনারাও? হ্যাঁ, হ্যাঁ, হিন্দু ধর্মের ভিতরে মানত বেশি। আমরাও করি। আপনারাও এই যেমন করেন? তীর্থস্থানে আমরা মানত করি, এমনি বাড়িতে মানত করি, 10-5 জন গ্রামের মানুষকে খাওয়াবো এরকম। তো মানত করে কি খাওয়ালেন আজকে? 8 বছরের শুকর। 8 বছর বয়সী শুকর, মানে শুকর কি 8 বছর পর্যন্ত থাকে, বাঁচে? 8 বছর আরো বেশি বাঁচে। আরো বেশি বাঁচে? তবে তো অনেক বড় হয়েছিল নাকি? লম্বা এখান থেকে ওই যে এতটুকু এই চুলার এই পর্যন্ত? আয়নালের আয়নাল ভাইয়ের থেকে এ পর্যন্ত? বডি এরকম। তো এমনি ওরা মানে মাংস হয়েছিল কতটা? 5 মনের উপরে। 5 মণ একাই খাইছো একটা নাকি? শুকরে? একটাই। একাই খাইছো? আলী ভাই, এই সবাই মিলে খাইছে আমরা। আত্মীয় স্বজন আর দাওয়াত ছিল। এত বড় শুকর খাইলো কি করে? কত মানুষ এসেছিল? সবগুলা মাংস তো শেষ হয় নাই। মাংস তো অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, এখনো শেষ হয়নি তাই তো? অনুষ্ঠান শেষ হয়ে গেছে। শেষ। আচ্ছা। দিদু কি মেহমান? তো দর্শক, এখানে ওই দিদির সাথে কথা বলতে বলতে দেখতে পেলাম যে এখানে কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী খাবার দাবার, বিশেষ করে উৎসবের দিনে তারা খাওয়া দাওয়া করে, সেই খাওয়া দাওয়ার এখানে অনেকেই খাচ্ছে। মূলত আমি আপনাদেরকে কখনোই আসলে গারো আদিবাসীদের যে খাবার
সেটা দেখাতে পারিনি, ঐতিহ্যবাহী খাবার। তো এই যে অদ্ভুত লাগছে, খুব স্বাদ, খুব স্বাদ। সেই স্বাদ। এটা কি রান্না করছে? পোলট্রি না, পোলট্রি পোলট্রি আলু দিয়া একটা কারি দিয়া পাকাইছে, খুব স্বাদ লাগে। ও আচ্ছা, পোলট্রির গোস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি কিন্তু পোলট্রির মানে মাংস দিয়ে আর খারি পাকাইছে, খারি, এটাকে খারি বলে, কারে 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 খারি পাকাইছে, হ্যাঁ। খারি খাচ্ছে এবং বলছে অনেক স্বাদ হয়েছে নাকি। আমার ছোট মনে পড়তেছে দুলাভাই দেখছো, আরেক দিদি এসে দর্শক বলছে খেয়েই দেখুন একটা চায়না রান্না। দিদিদের ভাষা যেমন চায়না ভাষার সাথে খানিকটা মেলে, তেমনি তাদের রান্না বান্নাও কিন্তু একটু চাইনিজদের মতোই, মানে অত বেশি মশলা দেওয়া হয় না আমার মনে হলো। সব মশলা দেওয়া হলুদ হলুদ মরিচ এগুলো কম দেওয়া হয় নাকি? মরিচ মরিচও আছে, আদাও আছে, তাই না? সব আছে কিন্তু তেল নাই। শুধু তেল ছাড়া? হ্যাঁ হ্যাঁ, ও বা তেল ছাড়া, মশলা নাই, তেল নাই, মশলা আছে। তেলও নাই মশলাও নেই না? বাহ, তেল মশলা ছাড়া খাবার দাবার মানে কিন্তু স্বাস্থ্যকর দর্শক। আঙ্গুলি চাটবো খালি সবাই, দিদি আঙুলি চাটবো খালি বলছে। আর আজকে দর্শক যেহেতু এখানে উৎসব, তো উৎসবের দিনে এখানকার যারা গারো আদিবাসী রয়েছে তারা এক ধরনের পানীয় পান করে থাকে, যেটাকে বলা হয় চু। তো ওইটা মানে এক ধরনের এমন খাবার যেটা খাওয়ার পর এক ধরনের মানে ঝিমঝিম ঝিমঝিম টাইপের হয়। তো তখন তারা কিন্তু বেশ উৎসাহের সাথে কথা বলে এবং ওইটাও খুব ইন্টারেস্টিং একটা খাবার, ঐতিহ্যবাহী খাবার গারোদের। তা হচ্ছে দর্শক রবিদাস, মিন্টু রবিদাস। আপনি খ্রিস্টান গারো গারো, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর ওনাদের যে পানীয়টার কথা বলছিলাম, এটা কি চু খাচ্ছেন নাকি? চু আমাদের এটা তো এটা আপনাদের জাতিগত পছন্দের, সমস্যা না, ঢাকা লাগবে নাকি? দেখান লজ্জার কিছু নেই, এটা সমস্যা নাই, ঢাকা এটা তো লাগবে, আপনাদের ঐতিহ্যবাহী একটা খাবার, এটা traditional এই যে সবাই খায়। আপনাদের উৎসব হলেই তো খুব খান, তাই না? উৎসব বলে আপনারা খান, তাই না? আপনিও খান দাদা? আপনিও খান? না না না, ও, এখনো খাইছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা খাই। প্রিয় দর্শক, এখানে এসে খুব ভালো লাগলো, তাদের একটা ঐতিহ্যবাহী উৎসবের আমরা সাক্ষী হতে পারলাম। আসলে এই ধরনের উৎসবগুলো যখন তারা উদযাপন করে তখন কিন্তু আমাদের এরকম আসার খুব একটা সুযোগ হয় না। তো আজকে সামনে পড়ে গেছে, আপনাদেরও দেখাতে পারলাম, ভালো লাগবে নিশ্চয়ই। আর এই ধরনের উৎসবের সময় আপনাদেরকে আগেও বলেছি, ওই যে দাদারা চু খায় তখন একটু তারা এলোমেলো কথা বলে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়, এটাকে আপনারা আবার কোনো রকম কোনো কিছুতে মাইন্ডে নেবেন না। তবে এটা তাদের একটা ঐতিহ্যবাহী পানীয়, যেটাকে বলে হয় চু, মানে তারা খায় এবং খাওয়ার পর একটু এটা তাদের টাল সবাই খেয়ে- ছোট বড় সবাই খায়, হ্যাঁ ছোট বড় সবাই খায়। আর কথা বলতে বলতে দর্শক, এই কাটাবাড়ির আরও একটা সুন্দর বাড়িতে আমরা এসে পড়েছি, গারো বাড়িতে। আর এই বাড়িটাতে আসার পর দেখছি যে কি সুন্দর, বাড়ির চারপাশে অদ্ভুত সুন্দর সব ফুল ফুটে আছে এবং শিশুরা বাড়ির সামনে দিয়ে খেলছে। তো খুব নান্দনিক এই গ্রামের বাড়িঘরগুলো। আগে যেরকম প্রচুর পরিমাণে মাটির ঘর ছিল, দেখুন এই যে আমার পাশে একটা মাটির ঘর রয়েছে, এখানে আবার এই যে ড্রাগন গাছ। তো এই মাটির ঘরগুলো মানে অনেক কমে গেছে পূর্বের তুলনায়। তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে ওই পাহাড়ের ভেতরে কিন্তু মানে খুব অহরহ হাতি আসে। তো হাতি আসলে পরে হাতি মূলত এই ধরনের এই যে মাটির যে ঘরগুলো এগুলোকে খুব সহজেই ভেঙে দিতে পারে, যার কারণে কিন্তু মানে আপনার মাটির ঘরগুলো এই পাহাড়ি জনপদের আদিবাসীরা ধীরে ধীরে মানে পরিবর্তন করে তারা কিন্তু এখানে আপনার টিনের ঘর তৈরি করছে। কিন্তু টিনের ঘর তৈরি করলেও তাদের মাটির ঘরের যে প্রবণতাটা সেটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে মুছে যায়নি। দেখুন এই যে এখানেও রয়েছে। একটা কথা দর্শক না বললেই নয়, সেটা হলো এখানে বাঙালিদের মতোই গারো আদিবাসীরাও কিন্তু আপনার গবাদি পশু পালন করে, যার মধ্যে গরু রয়েছে। আর একটা সবচাইতে আশ্চর্যজনক তাদের খুব পছন্দের খাবার হচ্ছে শূকর, কালো খাসি, এবং ওইটা গল্প বললো শুনলেন, তাই না? দেখুন ওই যে কিন্তু এখানে তারা যে তাদের ঐতিহ্যবাহী শূকর, সেই শূকর পালন করছে এবং এখানে রয়েছে। তো এটা কিন্তু তারা উৎসবের দিনে এই শূকরগুলোকে খুব উৎসাহের সাথে রান্না বান্না করে তারা খায়, এটা তাদের ঐতিহ্যবাহী খাবার। অনেকেই আছে আবার বাঙালিরা এটা খায় না, বাঙালিরা খায় না, মুসলমানরা খায় না। মুসলমানরা খায় না, বাঙালি মানে বলতে অনেকে- এখানে তো আদিবাসীরাও থাকে, ওরাও তো বাঙালি, কিন্তু মুসলমানরা কিন্তু এটা খায়। মুসলমানরা খায় না, কিন্তু তার বাইরে অনেকেই খায়। এটা তবে মুসলমানদের- যার যেটা রুচি ভাই, এটা যার মুসলিম
আমাদের দৃষ্টিতে এটা খাওয়া একদম হারাম। তো দর্শক অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে কি মানে যার যেটা রুচিতে আসে সে সেটাই খায়, এটা নিয়ে আমাদের খাবার দাবার নিয়ে কোনো মাথা ব্যথা নেই নাকি আলী ভাই? না, না, না। তো যেতে যেতে দর্শক এখানে আপনাদের এই সামনের বাড়িতে আমি একটা কথা বলতে চাই যে গারোদের কিন্তু মানে আপনার বিবাহে বেশ বৈচিত্র্য রয়েছে। তারা কিন্তু তাদের মেয়েদেরকে মূলত বিয়ে দিয়ে ছেলেকে বাড়িতে নিয়ে আসে। মানে তাদের যে প্রথাটা সেই প্রথাটা কিন্তু হচ্ছে নারী মানে আপনার নেত্রীর যে বিষয়টা থাকে মানে হচ্ছে নারীবাদী সমাজ ব্যবস্থা রয়েছে গারোদের ভেতরে, যেটা অন্যান্য আর কোনো জাতির ভেতরে নেই। আর হচ্ছে গারোরা এখন খ্রিস্টান ধর্ম পালন করে, কিন্তু তাদের যে আরও পূর্বে ঐতিহ্যবাহী নানান রকমের উৎসব ছিল সেগুলো তারা পালন করে। তাদের ধর্মাচারের ভিতরে পরিবর্তন এসে ঠিক আছে, কিন্তু তাদের উৎসবের পরিবর্তন আসেনি। কথা বলতে বলতে দর্শক আমরা কিন্তু আরেকটা খুব সুন্দর বাড়িতে এসেছি এই পাহাড়ের ভেতরে। দেখুন এখানেও কিন্তু চমৎকার মাটির ঘর। এদিকে মানে আমার এদিকটা খুবই ভালো লাগলো, মাটির ঘরের নিচে আবার রয়েছে তাদের কবুতরের বাসা, মানে দেখতে খুব সুন্দর এই জায়গাটা। আর এখানে দর্শক এক গারো দিদিকে দেখতে পেলাম। আসলে আজকের দিনটা খুব ঠান্ডা, তাই না দিদি? মানে একদম অন্ধকার হয়ে এসে, মানে দেখুন এই যে মেঘ আছে, আকাশটাও প্রচুর মেঘলা। তো দিদি আপনারা এখানে কেমন আছেন? কেমন আর থাকবো, আমরা তো এখানে থাকা খুবই কঠিন। কঠিন না? আচ্ছা দিদি, হাতি আসলে আমরা ঘুম থাকে না, ঘুম আসে না, আমরা ওই হাতি যখন আসে আমরা সইরা যাই। হাতিতে খুব উপদ্রব করে এই জায়গায়, তাই না? আচ্ছা দিদি আপনারা তো এখানে মানে এই যে এই পাহাড়ের ভেতরে থাকেন, এখানে তো কৃষি জমি খুব কম, তাই না? কৃষির জমি মানে যে গুপে ছিল, এখন তো গুপের আবাদ আমরা আনতে পারি না, ওইদিকে আবাদ করা বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে গেছে। 1 সাল থেকে আমরা 8 সাল পর্যন্ত আবাদ করছি, আবাদ করে আমরা আবাদ আনতে পারি না, পরে এই যে ওখান থেকে বন্ধ। ও তাহলে তো আপনাদের চলে কিভাবে, আপনারা কি কাজ বাজ করেন? আমরা তো এমনি বাইরে ছেলেগুলা কাজ করে আর ছেলের বাবাগুলাও কাজ করে বাইরে, এমনি বাইরের কাজ কর্ম করে খাই, আমরা এখন কৃষি আবাদ করতে পারি না। মানে বিশেষ করে হাতির কারণে আর এখানে আবাদ টাবাদ করে খুব একটা সুবিধা হয় না। না। তো অধিকাংশ মানুষই আপনার এই পাহাড়ের ভেতরে যাদের বাড়িঘর তারা বাইরে গিয়ে চাকরি বাকরি করে ওখান থেকে উপার্জন করে তাদের জীবন আচার চলে, তাই না? প্রিয় দর্শক এখানকার যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের খুবই সংকট বর্তমানে, কারণ এই পাহাড়ি বনভূমির ভেতরে তারা কিন্তু তেমন বিশেষ কোনো চাষাবাদ করতে পারে না। বিভিন্ন রকমভাবে বাইরে এই যে দিদি বলল যে বাইরে গিয়ে কিন্তু তাদের কাজ করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করতে হয়, কিন্তু তাদের জীবনের ভেতরে যে বৈচিত্র্য রয়েছে, তাদের বাড়ি ঘরের ভেতরে যে নান্দনিকতা রয়েছে, তারা অর্থকষ্টে ভুগলেও কিন্তু তাদের এই বাড়ির ভেতরকার যে নান্দনিকতা সেটা কিন্তু এখনও টিকিয়ে রাখছে তাদের বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব এবং ধর্মাচার বলেন সব কিছুই। আর তার সাথে সাথে দিদিদের আরেকটা প্রথা ছিল, বিবাহ করে মেয়ে মূলত ছেলেকে নিয়ে আসে, তাই না? মেয়ে ছেলেকে নিয়ে আসে, আবার ছেলেও মেয়েকে মেয়েকে নিয়ে আসে, নিয়ে আসে, মানে এখন ছোট ছেলে বোন নিয়ে আসছে। আচ্ছা ছোট ছেলে বউ নিয়ে আসে, মানে এখন দুটোই হয়, মেয়েও ছেলেকে নিয়ে আসে, হলো মা বাবার ইচ্ছের উপরে নির্ভর করে, তাই তো? আচ্ছা রীতিনীতি দর্শক বদলায় সব কিছুই বদলায়, প্রকৃতি পরিবেশ, হ্যাঁ, মানুষের জীবনের ভেতরকার যে চিন্তা চেতনা রয়েছে, বোধ রয়েছে, সেই বোধও কিন্তু বদলে যায়। তো এটা মানে অবাক হওয়ার মতো কিছু নয়, কারণ প্রাচীন যে রীতি ছিল এখানে আদিবাসীদের, তারা যে মানে বিবাহ করে মানে নারীতান্ত্রিক যে মানে মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা ছিল সেটাকে তারা পালন করতো, মেয়েকে বিয়ে দিত এবং ছেলেকে নিয়ে আসতো। তো তার এখন ব্যত্যয় ঘটছে, এটাতে মানে আমি বিশেষ কোনো আশ্চর্য হইনি, কারণ এটা হওয়ারই কথা, কারণ সময়ের সাথে সাথে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। তো দর্শক আমরা এই জায়গার খুব চমৎকার দৃশ্য দেখলাম। এখানে দর্শক এই গ্রামের ভেতরে এইদিকেও কিন্তু খুবই নান্দনিকতা রয়েছে, এই যে এই ভেতরের দিকে। তো আসুন আমরা এখানকার যে আরও কিছু বাড়িঘর রয়েছে তার যে চিত্র সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। দিন আজকে সত্যি আমাদের সঙ্গ দিচ্ছে না এবং এটা খুবই সমস্যা, মানে পুরো অন্ধকার হয়ে এসে এখানে মেঘে ঢেকে গেছে। প্রকৃতির সাথে তো আর লড়াই করা সম্ভব না। তো দর্শক এই যে দেখুন আরও একটা বাড়িতে এসেছি, এখানে এই বাড়ির সামনেও কিন্তু খুবই সুন্দর ফুল ফুটে আছে এবং মাটির ঘর, বাহ খুব ভালো লাগছে। এই যে দেখুন দিদি, এটা কি গাছ, এটা কি ফুল গাছ দিদি? এটা
কাগজি ফুল বলে, মানে এক গাছে দেখছি অনেকগুলো ফুল ফুটছে, মানে অনেক রঙের, 5 রঙের। ও বাবা কি সুন্দর, দেখুন 5টা রঙের ফুল ফুটে আছে একটা গাছের ভেতরে, মানে এটা কাগজি ফুল বলছে দিদিরা। এখানে যে দিদির বাসা, সেই দিদির বাসা। আসলে আমার আয়নাল ভাই যেটা সবচেয়ে ভালো লাগে, আমি যখন কোনো আদিবাসীদের গ্রামে আসি, আদিবাসীদের যে মানে আপনার নান্দনিকতা বোধ, তাদের যে শিল্পবোধ, এটা কিন্তু শুধুই চোখে পড়ে যায়। মানে তাদের বাড়িঘর যেমন, তার পাশে যেরকম এই ফুল গাছ দেখলে পরে মানে আর চোখ ফেরানো যায় না। সত্যি আমি ভাই মুগ্ধ হয়ে যাই একদম। এই যে দর্শক দেখুন, আমরা আর একটা বাড়ির সামনে রয়েছি। এখানে এই যে কিছু শিশুরা রয়েছে, কাপড় চোপড় তুলছে, ওরাও কিন্তু বৃষ্টির ভয় পাচ্ছে মনে হয়। দিদিরা মনে হয় বৃষ্টি আসার ভয় পাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। দিদি দেখুন খুব সুন্দর করে পিঠে একটা, দিদি এটা ছেলে না মেয়ে আপনার বাচ্চা? ছেলে, ছেলেকে পিঠে বেঁধে নিয়েছে সুন্দর করে। দিদি ওর নাম কি? আদিত্য। হ্যাঁ, আদিত্যকে বেঁধে এইভাবে কিন্তু তারা কাজকামও করে, সব ধরনের কাজকাম এইভাবে তারা বাচ্চাদেরকে পিঠে রেখে করতে পারে। খুব এটা একটা মানে তাদের ঐতিহ্যবাহী এবং প্র্যাকটিসের বিষয়। আমি দেখেছি অনেক গারো দিদিরা এভাবে বাচ্চাকে রাখে, কিন্তু বাচ্চাগুলোও খুব শান্ত থাকে, কোনো কথা বলে না, কাঁদেও না। আমাদেরকে এই গ্রাম শীঘ্রই ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কারণ মানে শনশন করে রীতিমতো বাতাস শুরু হয়ে গেছে আর একদম অন্ধকার হয়ে গেছে। এই শীতের মধ্যে যদি মানে আপনার বৃষ্টি এসে পড়ে তাহলে খুব মুশকিল হয়ে যাবে এখানে। এখন বর্তমানে এমন একটা অবস্থা, মানে আমার নাক আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে পাহাড়ের ভেতরে, মানে খুব ঠান্ডা লাগছে। তো এই মুহূর্তে আমার মনে হয় না যে আর এই ভিডিওটাকে কন্টিনিউ করা মানে ঠিক হবে। তো আজকের পর্বটা দর্শক আমরা এ পর্যন্তই শেষ করব। তো আমরা চেষ্টা করেছি মোটা দাগে এখানকার যে পাহাড়, কাটাবাড়ির পেছনে দেখলেন আপনারা খুব চমৎকার সুন্দর পাহাড়ি প্রকৃতির এখানে রয়েছে, সেটা আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরতে, এবং তারপরে এই কাটাবাড়ির ভেতরকার যে পরিবেশ এবং এখানকার যে গারো আদিবাসীদের দৈনন্দিন জীবনের চিত্র, সেটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে, নাকি আলী ভাই? ইনশাআল্লাহ। আর যদি দর্শক ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর আজকের মতো দর্শক বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটা কথা বলে যাই, এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের আমাদের পাশে পাশে থাকবেন। থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন, যাতে আমাদের এই পরিবারটা আরো অনেক বড় হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল।